আমি এমন যে কোনো পরিবর্তনের প্রতি দুঃখ প্রকাশ করি যা মানুষের স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কি একটা কঠিন পথ এটা! রাত থেকে দিন থেকে উত্তরণ, ভালো থেকে মন্দ থেকে, নীরবতা থেকে দাঙ্গা থেকে, ঘৃণা থেকে রাগ থেকে, ভালোবাসা থেকে ভালোবাসা ভালোবাসা। কল্পনা করেন তো, আপনি একটা চলন্ত গাড়ির ভিতরে বসে আছেন। বাইরের পৃথিবীটা ধুলামাখা, রুক্ষ পাহাড় আর তপ্ত রোদে পুইরা যাওয়া একটা ধূসর ক্যানভাস। সামনে উইন্ডশিল্ড বা কাচের উপর হঠাৎ একটা ফাটল দেখা দিল। আপনি এখন কেবল বাইরের জগৎটা দেখতেছেন না, বরং সেই ফাটলটার ভিতর দিয়া জগৎটার দেখতেছেন, যেইখানে বাস্তব আর কল্পনা একাকার হয়ে মিশে গেছে। বিশ্ব চলচ্চিত্রের মহান কারিগর আব্বাস কিয়ারোস্তমির সিনেমা ঠিক তেমনই একটা ক্র্যাকড উইন্ডশিল্ড বা ফাটা কাচের জগৎ, যা আমাগরে শিখায় জীবনের সরাসরি দেখার চেয়ে তার অভাব দিয়া তারে দেখা অনেক বেশি অর্থবহ। আব্বাস কিয়ারোস্তমি কইতেন, আমি কোনো গল্প বলি না, আমি কেবল অনুভূতির স্পন্দনগুলো ছুঁয়ে যেতে চাই। তার এই দর্শনের মূলে আছিল শিশুগো মতো এক সহজাত সারল্য। কিয়ারোস্তমি ২০ বছর কাজ করছেন ইরানের কানুন তথা শিশু কিশোর বৌদ্ধিক বিকাশ কেন্দ্রে। একবার একটা শিশু তার চিঠি লিখে জিজ্ঞেস করছিল, উঠানের প্লাম গাছটা কি তার নিজের ফল নিজে খাইতে পারে? এই একটা প্রশ্ন কিয়ারোস্তমিরে ভাবায় তুলছিল। তিনি বুঝছিলেন শিশুগো জগৎ একই সাথে সহজ আর ভীষণ জটিল। কিয়ারোস্তমির সিনেমার মূল মন্ত্রও তাই। সরলতা মানে মধ্যম মান না, বরং জটিলতারে একদম স্বচ্ছ করে তোলা। আইনস্টাইন যেমন বিশ্বাস করতেন যে সাধারণ পথচারীও তার গাণিতিক সূত্র বুঝতে পারবে, কিয়ারোস্তমিও চাইতেন তার সিনেমা যেন শিশুগো কাছেও বোধগম্য হয়। জেস ব্লেক ইউইং এর ভাষায় কিয়ারোস্তমির সিনেমা হইল বাস্তবতার সমালোচনা করা এক ফিকশন। তার প্রথম ছবি ব্রেড অ্যান্ড অ্যালি 1970 সাল থেকে শুরু কইরা টেস্ট অফ চেরি 1997, সবখানেই তিনি বাস্তবতারে ব্যবচ্ছেদ কইরা গেছেন। কিয়ারোস্তমি মনে করতেন সিনেমা যদি হুবহু বাস্তবতারে নকল করে তবে তা হইয়া পড়ব প্রাণহীন। তাই তিনি সিনেমার ভিতর ইচ্ছা করে ফাটল ধরান। তার সিনেমায় প্রায়ই দেখা যায় ক্যামেরাটা একটা গাড়ির ভিতরে স্থির। এই গাড়িটা আসলে একটা চলন্ত ল্যাবরেটরি। জেমস ব্ল্যাক ইউইং এর মতে উইন্ডশিল্ড এইখানে একটা সিনেমাটিক স্ক্রিন। কিয়ারোস্তমি যখন উইন্ডশিল্ডের ভিতর দিয়া আমাগরে জগৎ দেখান, তখন তিনি বুঝাইয়া দেন আমরা যা দেখতাছি তা নির্মিত চলচ্চিত্র। এই সচেতনতাই দর্শকরে সিনেমার মোহে অন্ধ হইতে দেয় না, বরং তারে ভাবতে বাধ্য করে। কিয়ারোস্তমির কোকো ট্রিলজি, হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হোম অ্যান্ড লাইফ গোজ অন থ্রু দ্য অলিভ ট্রিজ বিশ্ব চলচ্চিত্রের একটা বিস্ময়। জোয়ান কোবজেক এরে বলছেন সিনেমা অফ সাবস্ট্রাকশন। কিয়ারোস্তমি সিনেমার পর্দা থেকে অপ্রয়োজনীয় মিউজিক, নাটকীয় সংলাপ আর আলোর কারসাজি ছাইটা ফেলতেন। ভাস্কর যেমন পাথরের বাড়তি অংশ কাইটা ভিতরের মূর্তিরে বাইর করতেন, কিয়ারোস্তমিও বাস্তবতার বাড়তি আবরণ বিয়োগ কইরা দিয়া সত্যরে বাইর করে আনতেন। আলবরোজ মাহবুব খা কইছেন 1970 সালের ভূমিকম্পের পর কিয়ারোস্তমির শৈলী আমূল বদলায় যায়। অ্যান্ড লাইফ গোজ অন ছবিতে পরিচালক যখন ভূমিকম্পে বিধ্বস্ত কোকো গ্রামে তার আগের ছবির 2 কিশোর অভিনেতায় খুঁজতে যান, তখন দর্শক আর বুঝতে পারেন না কোনটা প্রামাণ্য চিত্র কোনটা ফিকশন। মাহবুব খার মতে কিয়ারোস্তমির কাছে সিনেমা ছিল মিথ্যার মাধ্যমে সত্য আবিষ্কারের এক কলকবজা। এখানে ফ্রেমের বাইরে যা আছে তা ফ্রেমের ভিতরের তো বেশি জীবন্ত। যেমন দ্য উইন্ড উইল ক্যারি আস ছবিতে 11টা চরিত্র আছে যাগো আমরা কখনো পর্দায় দেখি না, কিন্তু তাগো কণ্ঠ আর অস্তিত্ব আমাকে সত্তারে আচ্ছন্ন কইরা রাখে। কিয়ারোস্তমির শ্রেষ্ঠ কাজ দ্য টেস্ট অফ চেরি। এর মূল চরিত্র বাদী আত্মহত্যা করতে চান, কিন্তু তিনি মরু পাহাড়ের মাঝে নিজের কবর খুইরা বসে থাকেন। তার কেবল এমন একজনটা দরকার যে পরের দিন সকালে আইসা দেখবে তিনি বাইচা আছেন না মারা গেছেন। মারা গেলে কেবল একটা মাটি চাপা দিয়ে আসবে। ডেভিড স্টার্টের সাথে সাক্ষাৎকারে কিয়ারোস্তমি কইছিলেন, এইটা আত্মহত্যার ছবি না, এইটা হইল বাইছা নেওয়ার ক্ষমতার ছবি। জীবন আমাকে উপর চাপায় দেওয়া কোনো বোঝা না, আমরা চাইলেই যে কোনো সময় বিদায় নিতে পারি, কিন্তু আমরা থাইকা যাই। এইটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় করুণা। সেই বুদ্ধিভিত্তিক ট্যাক্সিডার্মিস্টের কথা মনে পড়ে, যিনি বাদিরে বুঝাইছিলেন যে একসময় তিনিও আত্মহত্যা করতে চাইছিলেন, কিন্তু একটা তুচ্ছ চেরি ফলের স্বাদ তার জীবনে ফিরে আনছিল। কিয়ারোস্তমি এইখানে আধ্যাত্মিক আর জাগতিক জগতের এক অদ্ভুত মিশ্রণ ঘটাইছেন। সিনেমার শেষে যখন দেখা যায় অভিনেতা আর পরিচালকরা শুটিং কুটায় নিতেছেন, তখন দর্শক এক ধাক্কায় মোহমুক্ত হন।
সমালোচক রজার এবার্ট এটারে বিরক্তিকর কইলেও আকিও কুরোসাওয়া এই ছবির মুগ্ধতায় কইছিলেন, সত্যজিৎ রায়ের পর কিয়ারোস্তমি সেই ব্যক্তি যার কাঁধে বিশ্ব চলচ্চিত্রের ভার তুলে দেওয়া যায়। কিয়ারোস্তমির সিনেমা অসম্পূর্ণ সিনেমা। তিনি চাইতেন দর্শক যেন নিজেকেও কল্পনা দিয়া ছবির শূন্যস্থানগুলো পূরণ করে। ডেভিস টেরিয়েট্রে তিনি বলছিলেন, ফার্সিতে একটা প্রবাদ আছে, কেউ যখন গভীর মনোযোগ দিয়ে কিছু খোঁজে তখন সে যেন দুইটা চোখ ধার কইরা নেয়। কিয়ারোস্তমি দর্শক সেই ধার করা চোখ দিতে চাইছিলেন। তার সিনেমায় রঙের প্রাচুর্যনায় ল্যান্ডস্কেপগুলো ধূসর, কিন্তু সেই রুক্ষতার মাঝেই লুকায় থাকে পারস্য কবিতার সুবাস। সোহরাব সেপেহুরি বা ফাররোখজাদদের কবিতা যেমন না বলা অনেক কথা কয়া যায়, কিয়ারোস্তমির ফিল্মগুলাও নীরবতার ভিতর দিয়া মহাজাগতিক গুঞ্জন তুলে ধরে। কিয়ারোস্তমি আসিলেন আধুনিক প্রযুক্তির একনিষ্ঠ ভক্ত। তিনি ডিজিটাল ক্যামেরারে দেখতেন স্বাধীনতার প্রতীক হিসাবে। তার মতে একজন ভাস্কর বা চিত্রশিল্পী যেমন একা তার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন, ডিজিটাল ক্যামেরা সিনেমারেও সেই ব্যক্তিক স্বাধীনতা দিছে। 10 ছবিতে তিনি গাড়ির ড্যাশবোর্ডে দুইটা স্থির ক্যামেরা বসায় দিয়া পুরা সিনেমা শেষ করছিলেন। এখানে পরিচালকের কোনো ভূমিকা ছিল না, আসিল কেবল জীবনের প্রবাহমানতা। কিয়ারোস্তমির এই মিনিমালিজম আসলে এক ধরনের প্রতিরোধ, প্রথাগত বিনোদন জগতের দাপটের বিরুদ্ধে শৈল্পিক সার্বভৌমত্বের একটা লড়াই। সিনেমা কেবল গল্প বলার মাধ্যম না, এইটা হইল না দেখার মাঝে দেখা। তিনি জীবন আর মৃত্যুর পাশাপাশি দাঁড় করাইছেন, কখনো একটা স্কুলের খাতার আড়ালে, কখনো একটা চেরি ফলের স্বাদে, আবার কখনো ভূমিকম্পের ধ্বংসস্তূপের মাঝে বাইচা থাকা একটা তেলের প্রদীপের শিখায়। 4 জুলাই প্যারিসের এক নিস্তব্ধ সন্ধ্যায় যখন এই মহান শিল্পী বিদায় নিলেন, তখন বিশ্ব চলচ্চিত্র হারাইছিল তার সবচেয়ে বড় কবিরে। কিন্তু কিয়ারোস্তমি তো আগেই বইলা গেছিলেন, বাতাস আমাদের উড়াইয়া নিয়ে যাবে। সেই বাতাস আজও বইতাছে, তার প্রত্যেকটা ফ্রেমে, তার প্রত্যেকটা ফাটল ধরা উইন্ডশিল্ডে। তিনি আমাকে দিয়া গেছেন এমন এক চোখ, যা দিয়ে আমরা অন্ধকারের ভিতরেও আলোর কবিতা পড়তে পারি। কিয়ারোস্তমি নাই, কিন্তু তার চেরি ফলের অমল স্বাদ আইজও বিশ্বের প্রত্যেকটা কোনায় সিনেমা প্রেমিকও আত্মার তৃষ্ণা মিটায়। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।